দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি চারটে চারদিক। আর চারটে চারদিকে শুরুতে আজ যে খবরে নজর রাখতে হচ্ছে, কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির দ্বন্দ্ব। বিচারপতি সৌমেন সেনকে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সৌমেন সেন, এমনটাই তোপ দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত, যুযুধান দুই পক্ষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সরাসরি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে এজলাসে বসে রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনেছেন। আর ওই গোটা ঘটনার পরই হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং এই ঘটনার জল পরে কোন দিকে দাঁড়ায় সেদিকেই কিন্তু নজর আইনজীবী মহলের। সুপ্রিম কোর্টের উচিত তার সব নির্দেশ খারিজ করা। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে ঘটনার সূত্রপাত। বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তেরই নির্দেশ দিয়েছিলেন বুধবার, আর ওই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত দেখা গেল এবং সব শেষে ঠিক কোন জায়গায় এই জল গড়ায় সেটাই কিন্তু আইনজীবী মহল তাকিয়ে রয়েছে। একদমই তাই। আসলে মূল মামলাটা মেডিকেলে জাল জাতিগত শংসাপত্র দিয়ে ভর্তি নিয়ে, সেইখানেতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই সেই মতো এফআইআর দায়ের করে, কিন্তু গতকালই এই সিবিআই অর্ডারটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে। সেইখানেতে তৎক্ষণাৎ স্টে দেওয়া হয় এবং আজকে আবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যখন মামলাটা ওঠে, তখন মামলা থেকে সিবিআইকেই বাদ দিয়ে দেওয়া হয় এবং এফআইআরটা খারিজ হয়। সেই বিষয়টা আবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে জানানো হলে তিনি জিজ্ঞাসাটা করেন যে নিয়ম অনুযায়ী আমার অর্ডার সই হওয়ার আগে সেই অর্ডারের সারাংশ ডিভিশন বেঞ্চে পেশ না করে কিভাবে তার উপর স্টে দেওয়া হলো বা সেই নির্দেশটা খারিজ হলো, এটা সম্পূর্ণভাবে বেআইনি। এইবার তার পরবর্তী ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে এই বিষয়টা নিয়ে তীব্র বিতর্ক হয়। সেই বিতর্কে বিচারপতি সৌমেন সেন সম্পর্কে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বেশ কিছু মন্তব্য করেন এবং লক্ষণীয়ভাবে অ্যাডভোকেট জেনারেলও তিনি বিচারপতি গাঙ্গুলি সম্পর্কে কিছু মন্তব্যটা করেন, যেটা নজিরবিহীন। এবং এই বিষয়টা একদমই। পল্লবদা, তুমি আমাদের সঙ্গে থাকো। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাব। বিচারপতিদের কতটা অবধি যাওয়া দরকার সেটা নিশ্চয়ই বিচারপতিরা বুঝবেন, এবং আর একজন বিচারপতিকে যদি একজন বিচারপতি তাকে উদ্দেশ্য করে কিছু বলেন, তাহলে আমার মনে হয় তিনি তার নিজেকেই অপমান করছেন। এবং তাহলে তো প্রশ্ন ওঠে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই কি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন? তো এগুলো কিন্তু কোনো প্রসঙ্গ কখনো ওঠাই উচিত না। জজ তো নিরপেক্ষ থাকবে, তার এইসব কথা বলার কোনো মানে হয় না, অর্থ হয় না। আমরা বারবার কথা বলছি। আমার মনে হয় যে মাননীয় বিচারপতি তিনি তার লিমিটটা বুঝবেন, কত অবধি যাওয়া উচিত সেটা বুঝবেন। আপনাদের শোনালাম চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য। পল্লবদা রয়েছেন আমাদের সঙ্গে। পল্লবদা, যেমনটা তুমি জানাচ্ছিলে, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আক্রমণ এবং যুযুধান দুই পক্ষ যে বেনজির সংঘাতে জড়িয়ে পড়েছে, কোন বিষয় মূলত উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কোন জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত? সেটা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির গতকালের অর্ডারটাকে প্র্যাকটিক্যালি
করে দেওয়া, কিন্তু খারিজ করার ক্ষেত্রে আইনগত পদ্ধতি অনুসরণ না করার মারাত্মক অভিযোগ তিনি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে আনেন। এবং একই সঙ্গে সৌমেন সেন সম্পর্কে তিনি কিছু মন্তব্য করেন। শুধু মন্তব্য না, সেই মন্তব্যগুলো এদিনের রায়েতে তিনি লিখিতভাবে দেন এবং সেই রায়ের কপি যাতে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস এবং ক্যালকাটা হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে পাঠানো হয় এবং সেই অভিমত অনুযায়ী তারা যাতে পদক্ষেপ করেন সে কথাও কিন্তু সেখানে বলা আছে। ফলে পুরো বিষয়টাই একটা নজিরবিহীন, মানে এরকম কলকাতা হাইকোর্টে পুরো মানে আগে কোনোদিন হয়েছে কিনা ওয়াকিবহাল মহল কিন্তু সেটা বলতে পারছে না। ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, বিচারপতি সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন এবং ঘটনার সূত্রপাত হয়েছিল মেডিকেল যে কলেজ, সেই মেডিকেল কলেজে দুর্নীতি মামলা দিয়ে ঘটনার সূত্রপাত। এবার যে খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আগে কোনোভাবেই জোট নিয়ে জট কাটছে না। এবার অধীর রঞ্জন চৌধুরীকে বার্তা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের। ডেরেকের সঙ্গে একই সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। অধীরের মন্তব্যে সৌজন্যের জায়গা নেই। নাগরিক বৃন্দের বিক্ষোভেও উঠে আসে অধীরের বিরুদ্ধে ক্ষোভ। জোটে কাটা অধীর রঞ্জন চৌধুরী, বার্তা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের। ডেরেকের সঙ্গে একই সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। অধীরের মন্তব্যের পর সৌজন্যের জায়গা নেই। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস তৃণমূলের জোটে জট যেন কাটছেই না। যদিও কংগ্রেস তারা কিন্তু হাল ছাড়তে নারাজ, তবে জোটে কাটা অধীর চৌধুরী, বার্তা তৃণমূলের রাজ্যসভার সাংসদে। কুণাল ঘোষ এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। কংগ্রেস আর সিপিএম এর যদি বিন্দুমাত্র লজ্জা বলে কিছু থাকে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তাদের কথা বলা উচিত নয়। কারণ তৃণমূল তো একাই বিজেপিকে হারিয়ে সরকার গঠন করেছে। কোথায় ছিল কংগ্রেস, কোথায় ছিল সিপিএম? তারা তো আলাদা, নিজেরা জোট করেছিল সঙ্গে আইএসএফ কে নিয়ে, করে শূন্য পেয়েছিল। সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। তাহলে এইসব কথাবার্তা, এই সস্তা চটুল কথাবার্তা, এসব কথা আসে কোথার থেকে? বিজেপিকে বাংলায় লড়েছে তো তৃণমূল কংগ্রেস, হারিয়েছে তৃণমূল কংগ্রেস, সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে আলাদা লড়ে বিজেপিকে ভোট ভাগের সুবিধা পাইয়ে দিতে গেছিল। তারা শূন্য পেয়েছে, তাদের মুখে আবার বড় বড় কথা। নেতৃত্ব কখনোই বলেননি ইন্ডিয়া জোট ভেঙে গেছে। ইন্ডিয়া জোট তো তাঁর তৈরি, তিনি নাম দিয়েছেন। ফলে সেখানে যারা যারা সর্ষের মধ্যে ভূতের মতো ভেতরে থেকে বিজেপি দালালি করছেন, সেই অসন্তোষটা মাননীয় নেত্রী জানিয়ে দিয়েছেন। আপনাদের শোনালাম কুণাল ঘোষের মন্তব্য। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আজ অসম হয়ে বাংলার মাটিতে অর্থাৎ কোচবিহারে যখন পা রাখলো রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, তখন অধীরকে দিয়ে গো ব্যাক স্লোগান ওঠে কোচবিহার নাগরিক বৃন্দের তরফে। কি বলেছেন তারা আপনাদের শোনাই। ইন্ডিয়া জোটের পক্ষে তৃণমূল কংগ্রেস যেভাবে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে, রাহুল গান্ধীর আজকে যে যাত্রা, সেই যাত্রাকে আমরা নৈতিকভাবে সমর্থন করি। কিন্তু আমরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ, কারণ অধীর রঞ্জন চৌধুরী বাংলার বুকে জোটের পরিপন্থী পরিস্থিতি তৈরি করছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এ বিষয় নিয়ে বিস্তারিত জানবো। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনুপম, আজ যখন কোচবিহার অর্থাৎ বাংলার মাটি ছিল রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই সময় যে ছবি দেখা গেল অধীরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান কোচবিহার নাগরিক বৃন্দের, ঠিক কি ছবি, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, আজকে অসম থেকে কোচবিহার, অসম বাংলা সীমান্তের কোচবিহারের
বক্সিরহাটে প্রথমে রাহুল গান্ধী পা রাখেন এবং সেখানে কিন্তু তাকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা ছিল জাতীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। সেই সঙ্গে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনিও ছিলেন। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কোচবিহারে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু রাহুল গান্ধী পদযাত্রার কথা ছিল, সেই পদযাত্রায় কিন্তু পদযাত্রা হয়নি। কারণ হচ্ছে সময় কম থাকায়, তার জরুরি কাজ থাকায় আজকে কিন্তু তার কর্মসূচি কিছুটা কমিয়ে আনা হয়েছে। বক্সিরহাটের পর কিন্তু খাগড়াবাড়িতে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু কোথাও কিন্তু তিনি সেইভাবে দাঁড়াননি। তিনি কিন্তু বাসেই বেরিয়েছেন এবং তারপরে কিন্তু ফিরে গেছেন। যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আজকে এই রাহুল গান্ধীর সফর ঘিরে কিন্তু কোনো রকম কিছু ছিল না, কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান, কালো পতাকা প্ল্যাকার্ড দেখিয়েছে এখানকার নাগরিক বৃন্দ। যেটা বক্তব্য যে বিজেপির হাত শক্ত করতে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বাংলায় ইন্ডিয়া জোটের বিপক্ষে কথা বলছেন, বিজেপির হাত শক্ত করার জন্য, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। কোচবিহারের জোড়াইমোড়, বক্সিরহাট, তুফানগঞ্জ থানা সংলগ্ন এলাকা, কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় কিন্তু এই গো ব্যাক স্লোগান ওঠে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। তবে সর্বসাকল্যে আজকে কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটালেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কারণ হচ্ছে রাহুল গান্ধীর একাধিক কর্মসূচি থাকলেও আজকে কিন্তু কোচবিহারে সেইভাবে তাকে পেল না এখানকার নেতৃত্বরা। কারণ হচ্ছে তার জরুরি কাজ থাকায় তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কর্মসূচি শেষ করে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। একদম ধন্যবাদ জানাবো। অনুপম ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। এই খবরেই থাকবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, লোকসভা নির্বাচনের আগে কোথাও গিয়ে জোট নিয়ে জট কাটছে না তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলোর বার্তা দিয়েছেন, কিন্তু কংগ্রেস নেতৃত্ব তারা কোথাও গিয়ে হাল ছাড়তে নারাজ। আর তারই মাঝে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে তোপ দেগেছেন। জোটে জট অধীরই, এমনই মন্তব্য করেছেন তিনি। রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের এই মন্তব্য, আর পাশাপাশি কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি যেমনটা বলছেন ডেরেকের সঙ্গে একই সুর মিলিয়ে অধীরের মন্তব্যের পর সৌজন্যের জায়গা নেই, এমনটাই মন্তব্য করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের জোট নিয়ে জট কোনোভাবে কাটছে না। এই পরিস্থিতিতে আপাততভাবে একলা চলোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যদিও কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত হাল ছাড়তে নারাজ, দলের কেন্দ্রীয় নেতারা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সুর নরম করার বার্তা দিচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি আসল সমস্যা? এই রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের এই মন্তব্যের পর কিন্তু এই প্রশ্নই সামনে আসছে। এ নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল হেড আশিস চট্টোপাধ্যায়। আশিসদার কাছে আসবো। আশিসদা, আমরা দেখছি যে যেভাবে জোট নিয়ে জট বাড়ছে এবং একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে যে আসন চাওয়া হচ্ছে তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে সেখানে তৃণমূল কংগ্রেস যে আসন চাইছে সেটা কংগ্রেস নেতৃত্ব দিতে নারাজ। তাহলে দলের যারা শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের, হাইকমান্ডকে এই বিষয়ে কি হস্তক্ষেপ করতে হবে এই জট কাটাতে? দেখুন, লোকসভা নির্বাচনে প্রায় 550 আসনে ভোট হবে এবং 140 কোটি মানুষ ভোট দেবে। সেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের একদম মসৃণ জোট হয়ে যাবে, এটা না কখনো অতীতে হয়েছে, বর্তমানে তো হওয়ার সম্ভাবনা প্রায় নেই, ভবিষ্যতেও কখনো হবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এ দেশে সবথেকে বড় জোট শাসক দলের বিরুদ্ধে হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, 1977 সালে যখন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির বিরুদ্ধে জোট হয়েছিল। তখনও কিন্তু সব জায়গায় মসৃণভাবে জোট হয়নি। আজকে এখানে যে পরিস্থিতি, সেটাতে ভেতরের সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তাতে করে আটকাচ্ছে কে কটা আসনে দাঁড় করাতে পারে, প্রার্থী দিতে পারে, সেইটা যেমন একটা বড় প্রশ্ন, তেমনি
এ রাজ্যের অভ্যন্তরের যে রাজনীতি, অর্থাৎ তৃণমূল বনাম কংগ্রেস, আবার কংগ্রেস এবং বামপন্থীদের নিজেদের কাছাকাছি থাকার বিষয়টা, এই সমস্ত বিষয়গুলো আটকাচ্ছে। এখন এটা এতদিন ধরে চলে এসছে, হঠাৎ দু মাস 3 মাস আগে ইন্ডিয়া জোট গড়ে উঠলো এবং তার মধ্যে দিয়েই সেই জিনিসগুলো এক ঝটকায় চলে যাবে এরকম নয়। সুতরাং আজকে যেটা মনে হচ্ছে খুবই কঠিন, অর্থাৎ পশ্চিমবঙ্গে জোট হওয়া কঠিন, সেটা যে একেবারেই অবাস্তব এবং অসম্ভবের সীমানা ক্রস করে চলে গেছে, এটা কিন্তু আমাদের মনে হয় না। মনে হয় যে আরও আলোচনার জায়গা আছে। এটা ঠিকই যে রাজ্য স্তরে যেমন তৃণমূল আক্রমণ করছে অধীর চৌধুরীকে, অধীর চৌধুরী সম্পর্কে আক্রমণ করা হচ্ছে যে তিনি বিজেপির সঙ্গে তলে তলে হাত মিলিয়ে আছেন এবং বিজেপির সমর্থন নিয়ে তিনি অনেকবার জিতেছেন, এই ধরনের অভিযোগ যেমন তৃণমূল শিবিরের থেকে করা হচ্ছে, তেমনি অধীর চৌধুরী এবং কংগ্রেসের রাজ্যের শিবিরের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কেও নানান কড়া রাজনৈতিক অভিযোগ করা হচ্ছে। এই ব্যাপারে কংগ্রেস হাইকমান্ডের সুর কিন্তু অধীর চৌধুরীর সুরের সঙ্গে একেবারেই একরকম নয়। তারা চেষ্টা চালাচ্ছেন যাতে সব জায়গায় জোট হয় এবং পশ্চিমবঙ্গেও জোট হয়, কিন্তু কিছু জায়গা যেমন পাঞ্জাব, কেরালা, পশ্চিমবঙ্গ, যে এই সব জায়গাতে সমস্যা আছে। একটা শেষ পর্যন্ত একটা কিছু হবে এই আশাতে কংগ্রেস হাইকমান্ডও যেমন আছে, তেমনি বিজেপি বিরোধী মানুষও সেই জায়গাতে আছে। এবারে জল গড়াবে, এখনই যে সব শেষ হয়ে গিয়েছে এ কথা বলবার সময় বোধহয় এখনো আসেনি। একদমই আশিস দা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবরের আরো আপডেট নিয়ে ফিরে আসছি। তবে সময় এখন একটা বিরতির পর সঙ্গে থাকো। এবার সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে তোপ দাগলেন ডেরেক ওব্রায়েন। বিরতির আগে এই খবরে আমরা নজর রেখেছিলাম, কোথাও গিয়ে জোট নিয়ে যে জটিলতা বাড়ছে, তবে কংগ্রেসের যে হাইকমান্ড রয়েছে তাদের কি হস্তক্ষেপ করতে হবে, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিবাদী। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রত্যেকটা আপডেট তুমি তুলে ধরেছো কলকাতা টিভির পর্দায়, প্রত্যেকটা পদক্ষেপে তুমি সঙ্গে ছিলে এবং সেই জায়গা থেকে যে জটিলতা বাড়ছে, কংগ্রেসের হাইকমান্ড তারা কি ভাবছে পরবর্তীতে? কংগ্রেস হাইকমান্ড তো একে জটিলতা হিসেবে আমার মনে হয় এতক্ষণ দেখছে না। রাহুল গান্ধী আজকে অসম থেকে ধুবড়ি থেকে যখন বক্সিরহাটে ফ্ল্যাগ হস্তান্তর হলো, অধীর চৌধুরীকে পাশে রেখে তিনি বললেন যে বাংলায় জোট লড়বে, বিজেপিকে হারাতে বাংলায় জোট লড়বে। এবং গতকাল তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি নিয়ে জয়রাম রমেশ তিনি বলেছেন, তার আগের দিন আমি রাহুল গান্ধীকে প্রশ্ন করেছিলাম যে বাংলায় জোটের ভবিষ্যৎ কি, সেখানেও তিনি বলেছিলেন যে সব পক্ষ থেকেই আলোচনা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে আলোচনা চলছে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গের, এবং তার ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি সেখানে বললেন। এবং বারংবার তিনি গতকালও বলেছেন যে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ছাড়া এই জোটকে ভাবতে পারে না। জয়রাম রমেশ তিনি বলেছেন যেই মিডিয়ার সামনে বলুক না কেন, এক্সেপ্ট অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি ছাড়া এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভূমিকা এবং গুরুত্ব এই জোটে কতটা, সেই নেতৃত্বের কথাতে এটা স্পষ্ট যে হাইকমান্ড এটা অন্তত মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, তিনি জাতীয় স্তরে এমন একজন রাজনীতিক যার গুরুত্ব এবং যার ভূমিকা এই জোটের ক্ষেত্রে একটা অনেকটা গুরুত্বকে বাড়িয়ে দেওয়ার, এবং সেই জায়গাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রমাণিত করেছেন। তিনি ইন্ডিয়া নাম প্রস্তাব করেছেন, তিনি মল্লিকার্জুন খার্গের নাম চেয়ারপারসন হিসেবে প্রস্তাব করেছে। তাই কংগ্রেস কিন্তু সেই জায়গা থেকে অস্বীকার করছে না। কিন্তু অনিশ্চয়তা কোথা থেকে তৈরি হচ্ছে এই প্রশ্ন আরো বেশি করে মাথাচাড়া দিচ্ছে গতকাল এবং তার আগে 22শে জানুয়ারি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করলেন যে কংগ্রেস কোনো আমন্ত্রণ পাঠায়নি, কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো ফয়সলা হয়নি, এবং গতকাল তিনি বললেন যে একলা তিনি লড়তে চান, কিন্তু জোট থেকে বেরিয়ে আসবেন এই কথাও যেমন বলেননি, ঠিক তেমন ভাবেই এই যে কোচবিহারের মাটিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, যখন বক্সিরহাট থেকে কোচবিহারে ভারত জোড়ো ন্যায়যাত্রা আজকে 12তম দিনে যখন প্রবেশ করলো, কোচবিহার নাগরিক বৃন্দ এই নামক একটি সংগঠন তারা পোস্টার ছাপিয়েছে, দিদি ইজ এনাফ ফর বেঙ্গল। তাহলে এই হাওয়াটা হঠাৎ করে বঙ্গে কেন তৈরি হলো? এটা কি কোথাও বিজেপির মদতে হচ্ছে, নাকি এর পিছনে কে বা কারা জড়িত সেটা তৃণমূল কংগ্রেস কি পরিষ্কার করে খোলসা করবে? কারণ এই প্রশ্ন
কংগ্রেসের থেকে এটা ওঠাটাই স্বাভাবিক। যখন বাংলায় যাত্রা প্রবেশ করেছে সেখানে আজকে পর্যাপ্ত পুলিশ ছিল না, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বলছেন যে তার কাছে কোনো অফিশিয়াল ইনভিটেশন আসে নাগরিক বৃন্দের তরফে। এই বিষয়ে আমরা আরো আলোচনায় যাব, তবে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, অসম থেকে বাংলার মাটিতে পা রেখেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং যে যাত্রার প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে কলকাতা টিভির তরফে সম্প্রচার করা হয়েছে। এবং এই যাত্রা আজ যখন কোচবিহারে পা রাখলো, তারপর সফরেও কাটছাট করা হলো। যে পাবলিক মিটিং করার কথা ছিল, সেই পাবলিক যে মিটিং, সেই মিটিংও হয়নি। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, কোচবিহার নাগরিক বৃন্দের তরফে একটি পোস্টারও পড়েছে, যেখানে লেখা রয়েছে দিদি যথেষ্ট। আর এই পোস্টার ঘিরে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয়েছিল, বিক্ষোভের তৈরি হয়েছিল কোচবিহার নাগরিক বৃন্দের তরফে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমাদি, যে পাবলিক মিটিং করার কথা ছিল, সেই জায়গা থেকে পাবলিক মিটিং এর যে সময়সূচি বা পাবলিক মিটিং হলো না, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, আজকে কোচবিহারে যে সময় রাহুল গান্ধীর এই যাত্রা প্রবেশ করলো, তারপর খাগড়াবাড়ি চকে সেখানে পাবলিক মিটিং করার কথা ছিল, এবং যে জনস্রোতের মধ্যে দিয়ে রাহুল গান্ধী আসছিলেন অসমে, বাংলায় প্রবেশ করার পর বক্সিরহাটে সেখানে পতাকা হস্তান্তর হয়। তারপর রাস্তা দুধারে মানুষ ছিলেন, কিন্তু অতটাও কিন্তু সেই ভিড় সকালবেলা নজরে আসেনি। হয়তো এটা প্রত্যেকেই জানতেন, খবরের মাধ্যমে তারা জেনেছেন যে আগামী দুদিন যাত্রা স্থগিত রাখা হয়েছে এবং রাহুল গান্ধী দিল্লিতে ফিরে যাবেন, আবার তিনি 28 তারিখে যাত্রায় এসে যোগ দেবেন। সেক্ষেত্রে হয়তো তাহলে কোথাও হয়তো মানুষ মনে করতে পারে যে আজকে যাত্রা হয়তো পদযাত্রা তিনি করবেন না। কিন্তু খাগড়াবাড়ি যেখানে এই বাসের ছাদে উঠে আমরা রাহুল গান্ধীকে যেভাবে পাবলিক মিটিং করতে দেখি, সেই ছবির কিন্তু জন্য সেখানে মানুষজন যখন অপেক্ষা করছিলেন, তিনি কিন্তু বেরোলেন না বাস থেকে, বরং সেখানেই যাত্রা স্থগিত করে পরের পয়েন্ট অবধি না গিয়ে তিনি সোজা হাসিমারা বেরিয়ে গেলেন এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। তাই কোথাও এটা কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রত্যেক রাজ্যে ভিড় জোগাড় করা, জনসমর্থন, মানুষের কাছে সেই সংযোগ বার্তা তৈরি করার যে পথটা, যে ব্রিজটা তারা তৈরি করে থাকেন, সেটা হয়তো তারা অতটা এখানে ভিড় তৈরি করতে পারেনি। হয়তো 28 তারিখে সেই চিত্র আরো বদলাতে পারে। পাহাড়ের দিকে বা সমতলের দিকে যখন এই যাত্রা যাবে, মানুষের সাড়া সেখানে কতটা আসে, সেটা যেমন দেখার বিষয়। ভাস্বতী, আমি তোমার সঙ্গে আশিসদা কথা বলছেন, আমি আশিসদার কাছে একটা বিষয়ে আমার আলোচনা করতে ইচ্ছে করছে, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আপনি আমার কথা যদি শুনতে পান, আপনি 11 দিন ধরে দেখলেন, আজকে 12তম দিন ভারত জোড়ো ন্যায় যাত্রায়। আপনার কাছে এই যে বাংলার পরিস্থিতিটা নিয়ে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? উত্তর পূর্ব ভারতে কংগ্রেসের প্রভাব কতটা তারা মণিপুর, নাগাল্যান্ড এবং অসমে সেটা দেখলেন, এবং অসমের ট্রিমেন্ডাস যে বাদানুবাদ প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, 28খানা এফআইআর দায়ের এবং রাহুল গান্ধী, ভূপেন কুমার বোরাকে গ্রেফতারির হুঁশিয়ারি, এইসব চলেছে। কিন্তু পাশের রাজ্য যেখানে বাংলাতে জোট শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বামেরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে থিঙ্ক ট্যাঙ্কে লেফট ডমিনেটিং এত বেশি যে তৃণমূল সেখানে গুরুত্ব পাচ্ছে না। এই কংগ্রেসই কেরালায় গিয়ে রাহুল গান্ধী কি ওয়ায়নাড থেকে তাহলে দাঁড়াবেন না? এই কংগ্রেসে কেরালায় গিয়ে তখন তো বামেদের বিপরীতে প্রচার করবে। লোকসভা নির্বাচনে মল্লিকার্জুন খার্গের তালিকা চলে এসেছে যে তিনি নির্বাচনের প্রস্তুতিতে কোথায় কোথায় যাবেন। তাহলে বাংলায় এত নমনীয় সুর, কেরালায় গিয়ে বিপরীত সুর, এটা তৃণমূলের সঙ্গে কংগ্রেস তাহলে কেন সেই সম্পর্ক খারাপ করছে? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। এবং প্রথমেই সুচন্দ্রিমা, তোমাকে আমি অভিনন্দন জানাই যে কঠিন পরিস্থিতিতে এই যাত্রা চলেছে এবং তুমি তার সঙ্গে যেরকমভাবে রয়েছো এবং সমস্ত জিনিস কভার করে আমাদের জানাচ্ছ, সেটা খুবই প্রশংসনীয়। এবং তুমি এই কাজটা যেভাবে করছো সেটা আমাদেরকে আপ্লুত করছে। তুমি অনেক বড় রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করছো, এবং আমরা এটা সকলেই জানি যে কিছু রাজ্য এরকম রয়েছে যেখানে বিজেপির সাথে কংগ্রেসের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। যেমন সম্প্রতি অনুষ্ঠিত 3টি রাজ্যের বিধানসভা ভোট যেমন হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের মতো রাজ্য, সেই জায়গাতে বিজেপি বনাম কংগ্রেস এটাই হচ্ছে মূল রাজনৈতিক চরিত্র। কিন্তু ধরুন কেরালা কিংবা পাঞ্জাব কিংবা পশ্চিমবঙ্গ,
কেরালা পাঞ্জাবের ছবিটা হচ্ছে যে সিপিএম কেরালায় সিপিএম এবং কংগ্রেস তারাই মূল রাজনৈতিক শক্তি, পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তাদের সহমত হওয়া বা আসন সমঝোতা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন আপ নেতা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান বলে দিয়েছেন যে এখানেও কংগ্রেসের সঙ্গে আপের কোনো সমঝোতা হবে না। সেই রকমই খানিকটা একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু সুচন্দ্রিমা, তুমি যে ফিল্ড রিপোর্টিং করলে তার থেকে আমরা এটা বুঝতে পারছি যে আসামে যে জনগণের সাড়া ছিল রাহুলের যাত্রাকে কেন্দ্র করে, কোচবিহারে ঢোকার পরে তাতে যেন একটা ভাটার টান। অর্থাৎ রাহুলের যে জনপ্রিয়তা আসাম বা উত্তর পূর্বে আমরা লক্ষ্য করেছিলাম, এমনকি মণিপুর যেখান থেকে শুরু হয়েছিল সেখানেও যে আমরা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম। তুমি এত কষ্ট করে ফিল্ড রিপোর্টিং করছো এবং তোমার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি সত্যিটা। সেখানে দেখতে পাচ্ছি যে একটা ভাটার টান, লোকজন তেমন আসেনি, বরং বিরুদ্ধে পোস্টার নিয়ে কিছু লোক দাঁড়িয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস যদি 10টা 12টা 14টা আসন দাবি করে, তাহলে সেটা কি জোটের পক্ষে খুব একটা মানে ইতিবাচক হবে? এই প্রশ্নটা কিন্তু রাজনীতিতে উঠে আসছে। একদমই আশিস দা যেমনটা তুলে ধরলো আমাদের সামনে, একদমই ঠিক। ধন্যবাদ জানাবো আশিস দা ইতিবাচক আপনাকে। জায়গা পাশাপাশি সুচন্দ্রিবাদী, তুমিও যেমনটা বলছিলে এবং প্রত্যেক মুহূর্তে কভার করছিলে, ধন্যবাদ জানাবো তোমাকে। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, সরাসরি নজর রাখবো। বছর জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই ডুয়ার্স কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি। আর যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয় তাদের আমরা পুলিশে চাকরি দিই। এবং অলরেডি ইতিমধ্যেই আমরা প্রায় 4300 জন স্পোর্টসম্যানকে অলরেডি চাকরি আমরা দিয়েছি। খেলাধুলা নিয়ে আমরা গর্ব করি এবং আমি এখনও মনে করি আমাদের রাজ্যে যেমন যুবভারতী ক্রীড়াঙ্গন ফিফা দেখে বলে গিয়েছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্রীড়াঙ্গন ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা জানেন আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম, দমদমে অমল দত্ত স্টেডিয়াম, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম তৈরি হয়েছে। জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। সল্টলেকেও একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এছাড়াও আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানকেও নানাভাবে সাহায্য করছি। তাদেরও আমরা আমাদের সময় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 28 কোটি টাকা সাহায্য করেছি। আমাদের চালু করা হয়েছে ক্রীড়া একাডেমি, খড়দয় বেঙ্গল ফুটবল একাডেমি, ঝাড়গ্রামে বেঙ্গল আর্চারি একাডেমি এবং যেখান থেকে খুব সাফল্য আসছে সল্টলেকে বেঙ্গল টেনিস একাডেমি ও বেঙ্গল টেবিল টেনিস একাডেমি, পুরুলিয়ায় কাশীপুরে মহিলা ফুটবল একাডেমি, সুভাষ সরোবরে সাঁতার একাডেমি, দমদমে রাইফেল শুটিং একাডেমি, একটি ব্যাডমিন্টন একাডেমি, পুরুলিয়ায় বান্দোয়ানেও আর্চারি একাডেমি। এগুলো শীঘ্রই চালু হয়ে যাবে। খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব যাতে বাংলার ছেলেমেয়েরা সঠিকভাবে রাজ্য স্তরে, জাতীয় স্তরে, জেলা স্তরে, আন্তর্জাতিক স্তরে বিভিন্নভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেজন্য আমরা রাজ্য জুড়ে 1321টি কোচিং ক্যাম্পকে চিহ্নিত করে তাদের এনকারেজ করার জন্য 1 লক্ষ টাকা করে দিয়েছি। আমরা স্পোর্টস মেডিসিন সেন্টার কিন্তু এসএসকেএমে চালু করে দিয়েছি, আপনারা জেনে রাখুন। আগে স্পোর্টস মেডিসিন সেন্টার ছিল না, কিন্তু স্পোর্টস মেডিসিন সেন্টারও করা হয়েছে। এভারেস্ট জয়ী পর্বতারোহীদের জন্য চালু করা হয়েছে রাধানাথ সিকদার তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড। মহিলা পর্বতারোহীদের জন্য চালু হয়েছে ছন্দা গায়ন সাহসিকতার পুরস্কার। আমাদের এখান থেকে 21 জন এভারেস্ট জয় করেছে, অথচ স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত সংখ্যাটা ছিল মাত্র 4, আর আমাদের মাত্র 12 বছরে 21 জন করেছে।
আমি মনে করি আমাদের নবীন প্রজন্ম, খেলাধুলাটা তাদের গর্ব। তারা যেমন পড়াশোনাও করবে, খেলাধুলাও করবে। আমার খুব ভালো লেগেছে দেখে, প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি। জয়নগরে মোয়া খুব বিখ্যাত জিআই প্রোডাক্ট হয়েছে। 27টা আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময়। কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না। আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল, আর মনে হচ্ছিল আমরাও যদি একটু জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদাম ক্যারাটে জুডো টুডো শিখতাম, তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম। যাক গিয়ে আমাদের সময় এতটা ছিল না খেলাধুলা। ছিল ছোটবেলায় আমরা লাট্টু খেলেছি, পিটু খেলেছি, আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, গাদি খেলেছি, যেটাকে এখন খোখো বলে, কাবাডি বলে। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম। সুতরাং এগুলো তো সব আছেই, এবং একাডেমি তৈরি করার তখনই আমরা সুযোগ নিয়েছিলাম। আমি বেশি কথা না বলে বাংলার সর্বজন শ্রদ্ধেয় যারা আছেন এখানে, যারা খেলাকে দিয়ে গেছেন, এখনো মনে প্রাণে তারা চিরনবীন, চিরজনীন, বিশ্বজনীন খেলোয়াড়, খেলা পাগল বলতে পারেন। তারা এখনো খেলা দেখলে ছুটে বেড়ায়। সব কিছু ভুললেও ফ্যামিলিকে ভুলে যেতে পারে, কিন্তু খেলাকে ভুলবে না। খেলাটা এমনই একটা জায়গা। আমি তাদের সম্মান জানিয়ে বলি, অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায়, আন্তর্জাতিক লেভেলে, রাজ্য লেভেলে, এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে। হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন, এখনো কেরিয়ার বিল্ড আপ করার আছে, তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে। আমি চলে যাবার পরে আমার একটা কাজ আছে বলে যেতে হবে। আমি 72 জনকে দিয়ে গেলাম, প্লাস 7 জন পুলিশ, 79 জন। বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন। সবাই আছে এখানে, পুরীতেও আছে, আমার রায়গঞ্জেও আছে, আমার বালুরঘাটেও আছে, মুর্শিদাবাদেও আছে। সুতরাং এইভাবেই আমরা করব। আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আইসিএসসি এবং সিবিএসসি সহ মাদ্রাসা, ফাজিল, আলম যে সমস্ত পরীক্ষা আছে, সকলকেই আগাম শুভ নন্দন জানিয়ে যাচ্ছি। কারণ মন দিয়ে পড়াশোনাও করতে হবে, মন দিয়ে খেলতেও হবে। খেলা হবে, খেলতে হবে, এটা মাথায় রেখে রাখতে হবে। এবং খেলতে গেলে জিততে হবে। জেতার মানসিকতা নিয়েই আমরা যেন আগামী দিন এগিয়ে যাই। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক অভিনন্দন আপনাদের প্রত্যেককে, আপনাদের পরিবারের সকলকে, এবং আপনাদের কোচ যারা আছে, যারা আপনাদের তৈরি করে, তাদেরও সকলকে। থ্যাঙ্কস টু স্পোর্টস ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট অলসো। কিন্তু এই যে হলটা দেখছেন, এটা আমি নতুন করেছি, কেমন লাগলো? পছন্দ হয়েছে? আরও 10-12টা জায়গা আছে, বিভিন্ন প্রোগ্রাম হতে পারে। কিন্তু এই স্টেডিয়ামটার বিশেষত্ব হচ্ছে ওপরটা দেখবেন পুরো একটা শাক, শঙ্খ। এটা ধনধান্যের স্টেডিয়াম। আমি জগন্নাথ মন্দিরও করছি একটা। দীঘায় যখন বেড়াতে যাবেন দেখবেন একদম পুরীর আদলে ওই একই হাইটে। ওদেরটা নিম কাঠের, আমাদেরটা মার্বেলের মূর্তি হবে। বিরাট করছি। কালীঘাটেও স্কাই ওয়াক হচ্ছে। বিভিন্ন জায়গা জুড়ে, সারা বাংলা জুড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। আর আমার সিনিয়র যত প্লেয়ার এখানে আছেন সবাইকে লং লাইফ অ্যান্ড হেলদি লাইফ কামনা করে, পুলিশকে সেফ লাইফ করে
আমি আইএফএ অলিম্পিক থেকে শুরু করে ফেডারেশন, বিভিন্ন ফেডারেশন থেকে শুরু করে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা তো প্রত্যেকটা এতে 5 লাখ টাকা করে দিই, সম্ভবত প্রত্যেকটা করে দিই, বছরে করে দেবো, যাতে তারাও নিজের পায়ে দাঁড়িয়ে কাজটা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক সোনা আনতে হবে, রূপো আনতে হবে, ব্রোঞ্জ আনতে হবে। আর যখন খেলবেন মাথা উঁচু করে খেলবেন এবং মনে রাখবেন মনে প্রাণে একটাই চিন্তাধারা থাকবে, খেলতে হবে, জিততে হবে। আর বাংলা মায়ের সম্মান সারা বিশ্বে, বিশ্ব বাংলায় পরিণত করতে হবে। বাংলা মাকে আরও বেশি করে, মা মাটি মানুষকে সুন্দর করে মাটি থেকে আকাশ, মা থেকে আম্মা, আম্মা থেকে মাদার, সবাইকে নিয়ে সুন্দর করে চলতে হবে। একতাই আমাদের জোটবদ্ধ করে। আসুন খেলার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতি, আমরা একতা, আমরা সংহতি গড়ে তুলি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলার। জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু। 4টে 4 দিক এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।